ওয়েলকাম টু মাই ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লাস। স্নেহের ছাত্ররা দেখো, বোর্ডের মধ্যে এখানে যে জিনিসটা করে দেওয়া আছে সেটা হচ্ছে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আগের এপিসোডে আমরা অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে পড়েছিলাম। এবার আমরা পড়ছি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। সবার প্রথমে আমাদের জানতে হবে এই যৌন জনন বলতে কি বোঝো বা হোয়াট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে গেলে বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে অন্তত দুটি জনিত্রী জীবের প্রয়োজন। দুটি জনিত্রী জীব মানে মিনিমাম 2 parental organisms are very much essential for propagate this type of reproduction। মানে যৌন জনন করতে গেলে দুটি জনিত্রী জীবের প্রয়োজন। যে দুটি জনিত্রী জীবের মধ্যে গ্যামেট দ্বয়ের আদান প্রদান হবে, সেক্ষেত্রে আমরা উল্লেখ করতেই পারি যৌন জননের যে একক, অর্থাৎ যার মাধ্যমে যৌন জননটি সম্পন্ন হয় সেটি হচ্ছে গ্যামেট। যেহেতু দুটি ভিন্ন লিঙ্গ, অর্থাৎ মেল সেক্স আলাদা বা ফিমেল সেক্স আলাদা, মেল গ্যামেটও তাই আলাদা প্রডিউস হয়, ফিমেল গ্যামেটও তাই আলাদা প্রডিউস হয়। যেমন আমরা বলতে পারি মানুষের ক্ষেত্রে উদাহরণসহ বলতে পারি যে পুরুষের দেহ থেকে, পুরুষের শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং স্ত্রীদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। মেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি। তো এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এরা প্রধানত কি? এরা হচ্ছে গ্যামেট। এই গ্যামেটের যে নিউক্লিয়াস থাকে তাকে যথাক্রমে বলা হয় পুং প্রো নিউক্লিয়াস। ধরো আমি এইরকমভাবে যদি দেখাই, এইটা হচ্ছে মেল সাইন আর এইটা হচ্ছে ফিমেল সাইন। এই মেল আর ফিমেলের কি হচ্ছে না মিলন হচ্ছে। এবার কিসের মিলন? না এই পুং প্রো নিউক্লিয়াস এবং স্ত্রী প্রো নিউক্লিয়াস। অর্থাৎ আমরা লিখতে পারি পুং প্রো নিউক্লিয়াস প্লাস স্ত্রী প্রো নিউক্লিয়াস। এই প্রো কথাটার মানে কি? আগে, পূর্ববর্তী। এই পূর্ববর্তী নিউক্লিয়াস দ্বয়ের মিলনের ফলে যে নতুন সেলটা উৎপন্ন হয় সেই সেলটার নাম কি? 2n বা জাইগোট। অর্থাৎ এই যে ডিপ্লয়েড জাইগোটটা প্রডিউস করছে মেল অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াই, এটা কিন্তু যৌন জননেরই ফলাফল। এবার দেখো, যৌন জনন কাকে বলে যদি বলতে হয় তাহলে আমরা কি বলবো? যে এটা প্রধানত একটা জনন প্রক্রিয়া, এমন একটা জনন প্রক্রিয়া যেখানে দুটি জনিত্রী জীবের পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব বা অপত্য ডিপ্লয়েড কোষ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা জাইগোট বলছি। আমরা সংজ্ঞাটাকে এরকমভাবেও রূপান্তরিত করতে পারি যে যে জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির ভিন্ন ধর্মী জনন কোষ, অর্থাৎ পুংগ্যামেট, যার মধ্যে পুংগ্যামেটটা হচ্ছে ক্ষুদ্র এবং সচল প্রকৃতির, মানে মোটাইল ইন নেচার, তারা চলতে ফিরতে পারে, যেটা শুক্রাণুর ক্ষেত্রে বলা হয়। whereas ডিম্বাণুর ক্ষেত্রে কি বলা হয়? নিশ্চল এবং আকারে বৃহৎ। ওই শুক্রাণুর সাথে কম্পেয়ার করলে স্পার্মের থেকে ওভামের আকৃতি কিন্তু অবশ্যই বড় হবে, অ্যান্ড ইট ইজ নন মোটাইল ইন নেচার। তারা চলতে ফিরতে পারবে না। স্পার্ম এসে ফার্টিলাইজ করবে, অর্থাৎ নিষিক্ত করবে কাকে? ডিম্বাণুকে করবে। হায়ার ভার্টিব্রেট অর্গানিজম বা উচ্চতর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এইভাবেই যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব যে এই যে যৌন জনন প্রক্রিয়া, তাহলে যৌন জনন প্রক্রিয়ার মধ্যে আমি কি বললাম? না পুং প্রোনিউক্লিয়াস এবং স্ত্রী প্রোনিউক্লিয়াস উভয়ের মিলন ঘটছে। দুটি অসম আকৃতি, একটি ক্ষুদ্র আর একটি বৃহৎ আকৃতি, এবং ফিজিওলজিক্যালি বা বিহেভিয়ারাল সেন্সেও তারা আলাদা। যেটি ক্ষুদ্র, যেটি শুক্রাণু, সেটি কি? সেটি আমরা বলতেই পারি যে সচল প্রকৃতি। অর্থাৎ এই যে শুক্রাণু, ধরো শুক্রাণু হচ্ছে সচল প্রকৃতি এবং ক্ষুদ্র, আর ডিম্বাণুটা অবশ্যই নিশ্চল এবং বৃহৎ আকৃতি। সুতরাং এই যে দুটি অসম আকৃতির আনইকুয়াল shape and size, and they are also differ from their nature also। এবার এই যে অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোষ, এদের যে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হলো, এর ফলে কি তৈরি হলো? জাইগোট, যেটা হচ্ছে ডিপ্লয়েড সেল। সেই জাইগোট থেকে কি তৈরি হয়? না ভ্রূণ বা এমব্রিও তৈরি হয়। এবং এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের যখন মিলন হচ্ছে, দুটো নিউক্লিয়াসের মিলন হচ্ছে, তখন আমরা তাকে কি বলছি? অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি মানে হচ্ছে বোথ,
মিক্সিস মানে হচ্ছে কি মিক্সিং আপ হচ্ছে, মানে মিসেবল, অর্থাৎ দে আর মিসেবল উইথ ইচ আদার, তারা একে অপরের সাথে মিশ্রিত হতে সক্ষম। এটাকেই আমরা বলছি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এরপর আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে যৌন জননের তো নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আর যৌন জনন অবশ্যই নির্দিষ্ট জীবের দিয়েই ঘটবে। অনেক জীবী আমরা জানি যে যৌন জনন করে না, তারা শুধু অযৌন জনন অথবা অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। যৌন জনন যারা করতে পারে তাদের ক্ষেত্রে অবশ্যই ইউনিট বা এককটা হচ্ছে গ্যামেট। এরপরে আমরা যে জিনিসটা চলে আসবো, এই যে পৃথক যৌনতা সম্পন্ন, অর্থাৎ দুটো সম্পূর্ণ আলাদা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাচ্ছে, একটা মেল আর একটা ফিমেল। যখন এই মেল এবং ফিমেল একই দেহে অবস্থান করবে তখন তাদের ক্ষেত্রে আমরা বলবো হার্মাফ্রোডাইট। উভলিঙ্গ প্রাণীর ক্ষেত্রে আমরা দেখবো, সেক্ষেত্রে আমরা যেমন প্রাণীর ক্ষেত্রে দেখবো অ্যাসকারিস, বা যৌন জন্মের সময় দেখবো যে দুটি ভিন্ন প্রাণীর প্রয়োজন হয়, যেমন কেঁচোর ক্ষেত্রে হয়। আবার অ্যাসকারিস লুম্ব্রিকাটিস ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, মেল আর ফিমেল আলাদা। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই যে মিওসিস কোষ বিভাজন আমরা পড়ে এসেছি, এই মিওসিস কোষ বিভাজন যৌন জননের পক্ষে অপরিহার্য, অর্থাৎ যৌন জনন কখনোই মিওসিস কোষ বিভাজন ছাড়া সম্ভব নয়। কেন সেটা তোমরা আগের এপিসোডেই জেনে এসছো যে মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1-এর প্রোফেজ 1-এর আন্ডারে যে প্যাকাইটিন উপদশা, সেই প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়। আর ক্রসিং মিওসিস কোষ বিভাজন যেহেতু যৌন জননের পক্ষে অপরিহার্য, যৌন জনন হতে গেলে ডিপ্লয়েড সেলকে প্রথমে হ্যাপ্লয়েড হতে হবে এবং আবার হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মিলন হবে, যেটা আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, পরোক্ষ হ্রাস বিভাজনের ক্ষেত্রে। এছাড়া ধরো এই যে নিষেকের ফলে যে ভ্যারিয়েশনটা হচ্ছে বা জাইগোটটা উৎপন্ন হচ্ছে, এটা অভিযোজন অভিব্যক্তির পক্ষে ভীষণভাবে সহায়ক। এইগুলোই হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। এইবার দেখো এই যে যৌন জনন প্রক্রিয়ায়, তার মানে একক হচ্ছে যেহেতু গ্যামেট, তাই গ্যামেট উৎপাদন প্রক্রিয়া এর একটা অন্যতম অঙ্গাঙ্গী বৈশিষ্ট্য। এবং এই যে গ্যামেট উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়? গ্যামেটোজেনেসিস। জেনেসিস মানে প্রোডাকশন বা উৎপন্ন হওয়া। কী প্রোডাকশন করছে? গ্যামেট প্রোডাকশন করছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় বা যে জীবজ প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন হয় জীবদের, তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। এরপরে আমরা যে জিনিসটা চলে আসছি, দেখো দুটো পার্টে লেখা আছে, একটা হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষ, আর একটা হচ্ছে সিনগ্যামি। এই যে সিনগ্যামি কথাটা লেখা আছে, এখানে বুঝতে হবে সিনগ্যামি ব্যাপারটা কি। সিন কথাটার মানে টুগেদার, আর গ্যামি অর্থাৎ ম্যারিজ থেকে এসছে, অর্থাৎ মিলন হচ্ছে, একত্রিতভাবে মিলন হচ্ছে। একত্রিতভাবে মিলন হচ্ছে শুধু তাই নয়, এক্ষেত্রে হচ্ছে মিলনটা অবশ্যই স্থায়ী মিলন হচ্ছে, আর এক্ষেত্রে হচ্ছে অস্থায়ী মিলন। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন বিটুইন কনজুগেশন অ্যান্ড সিনগ্যামি। আমরা যদি এটাকে সংজ্ঞার আকারে বলি তাহলে বলবো যে কনজুগেশন বা সংশ্লেষ কি। দেখো লেখা আছে কনজুগেশন বা সংশ্লেষ, স্পাইরোগাইডের ক্ষেত্রে দেখা যায়, প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখা যায়। আমি প্রাণী হিসাবে প্যারামেশিয়াম এঁকেছি, দেখো দুপাশে দুটো প্যারামেশিয়াম, তার মাঝখানে দেখো একটা ব্রিজ লাইক ফ্যাশন, যার মাধ্যমে হচ্ছে এধারকার জিনিস এধার আর ইধারকার জিনিস উধার হবে। ব্যাপারটা কি না, এদের মধ্যে যে মাইক্রোনিউক্লিয়াস আছে, সেই মাইক্রোনিউক্লিয়াস জেনেটিক পদার্থ হিসাবে আদান প্রদান হবে। একটি নির্দিষ্ট স্পিসিসের ক্ষেত্রে এটা হতেই পারে। প্যারামেশিয়াম কডেটাম বা প্যারামেশিয়াম কডেটামের ক্ষেত্রে একটা স্পিসিস হিসেবে ধরে আমরা একটু চিন্তা ভাবনা করতেই পারি। তাহলে দেখো এই যে স্পাইরোগাইরা শৈবালের মধ্যে পড়ে, প্যারামেশিয়াম প্রোটিস্টার মধ্যে পড়ে, এদের যৌন জননটা কী প্রকৃতির? এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কনজুগেশন টাইপ। দেন হোয়াট ইজ কনজুগেশন আর কনজুগেশন বা সংশ্লেষ কি? এখানে দেখো যে যৌন জনন প্রক্রিয়ায় ভিন্ন ধর্মী, একটি হয়তো পুরুষ অপরটি হয়তো স্ত্রী, বা প্যারামেশিয়ামের ক্ষেত্রে যা দুটো আলাদা আলাদা স্পিসিসের ক্ষেত্রে ভ্যারিয়েশন হচ্ছে, প্যারামেশিয়াম কডেটাম, প্যারামেশিয়াম অরিটা, এরকম দুটো প্যারামেশিয়ামের মধ্যে জেনেটিক পদার্থ আদান প্রদান হচ্ছে। এর ফলে কি হয়? রিজুমিনেশন দেখা যায়, পুনর্যৌবন প্রাপ্তি দেখা যায়, অর্থাৎ ক্রমাগত বিরাজন হচ্ছে। এটাকে খানিকটা আমরা অযৌন জননও বলতে পারি অবশ্য। যাই হোক, জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে, দুটি ভিন্ন টাইপের মাইক্রোনিউক্লিয়াসের বস্তুর বিনিময় জেনেটিক রিকম্বিনেশন হতে বাধ্য। আবার প্রকরণ সৃষ্টি, যেহেতু এর মাইক্রোনিউক্লিয়াস আর এর মাইক্রোনিউক্লিয়াস, দেখো ছোটো ছোটো দুটো নিউক্লিয়াস আছে, এই ছোটো ছোটো নিউক্লিয়াস দুটো আমি যদি এটাকে খুব কাছাকাছি নিয়ে গিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমরা আরও পরিষ্কারভাবে দেখতে পাবে জিনিসটাকে, ছবিটাকে দেখতেই পাচ্ছ, ভেতর দিকে ছোট ছোট দুটো নিউক্লিয়াস দেখা যাচ্ছে প্যারামেশিয়ামের ক্ষেত্রে। আমি দরকার একটু হাইলাইট করে দিচ্ছি অন্য কালার দিয়ে, যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়।
এই এখানে একটা নিউক্লিয়াস আর এখানে একটা নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস অবশ্যই হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস, অর্থাৎ ছোট, আর দুটো আছে বড় নিউক্লিয়াস, যেগুলোকে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস কিন্তু একান্তভাবে এই প্যারামেসিয়াম কটেটাম বা প্যারামেসিয়াম এই প্রোটোজোয়ার বৈশিষ্ট্য। যাই হোক, এদের দুজনের মধ্যে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে ওই এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে কনজুগেশন টিউব, বাংলায় সংশ্লেষ নালিকা। আবার বলছি, কনজুগেশন টিউব বা সংশ্লেষ নালিকা। তাহলে আমরা দেখলাম যে যৌনজনন প্রক্রিয়ায় ভিন্নধর্মী পুরুষ এবং স্ত্রী একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে অস্থায়ী মিলন। আবার বলছি, this point or this what should be mentioned in your answer, অস্থায়ী অর্থাৎ টেম্পোরারি যদি সেই মিলনটা ঘটে তখনই তাকে আমরা বলছি কনজুগেশন বা সংশ্লেষ। হঠাৎ করে জেনেটিক পদার্থ আদান প্রদানের জন্য এইরূপ একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে যৌনজনন প্রক্রিয়ায় ভিন্নধর্মী একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে অস্থায়ী মিলনের দ্বারা নিউক্লিয় পদার্থের মিলন ঘটে, তাকেই বলা হয় সংশ্লেষ বা কনজুগেশন। যেমন আমরা দেখব স্পাইরোগাইডার কনজুগেশন আছে, সেখানে এই যে দুটো প্যারামেসিয়াম পার্টিসিপেট করেছে, এদের দুটোকে কি বলা হয়, কনজুগেন্ট বলে। অর্থাৎ the organism that those are participating in this conjugation process are called conjugant। এবং সংশ্লেষ নালিকা বা কনজুগেশন টিউবের মাধ্যমে এদের জেনেটিক পদার্থ আদান প্রদান হয় এবং এরকমভাবে এরা যৌনজনন সম্পন্ন করে থাকে। শুধু আমরা দেখতে পেলাম এটা হচ্ছে শুধুমাত্র অস্থায়ী মিলন। এবার স্থায়ী মিলন কোনটা? স্থায়ী মিলন হচ্ছে অবশ্যই সিনগ্যামি। তাহলে সিনগ্যামি জিনিসটা কি না, যে যৌনজননে দুটি ভিন্নধর্মী জননকোষ, অর্থাৎ ভিন্নধর্মী জননকোষ বলতে পারো, ভিন্নধর্মী মানে অর্গানিজম বলতে পারো, যারা দুজনে যৌন জননে বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করছে, যাদের মধ্যে একটি হয়তো পুং এবং আরেকটি হচ্ছে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট বা পুং দেহ এবং স্ত্রী দেহ আছে, মেল অর্গানিজম এবং ফিমেল অর্গানিজম আছে। মেল অর্গানিজম থেকে হচ্ছে পুং গ্যামেট উৎপন্ন হবে, বা পুং দেহ থেকে পুরুষ দেহ থেকে পুং গ্যামেট বা পুরুষ তোমার স্পার্ম উৎপন্ন হবে, আর স্ত্রী গ্যামেট থেকে অবশ্যই ডিম্বাণু উৎপন্ন হবে। সেক্ষেত্রে এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটে যখন মিলন ঘটবে স্থায়ীভাবে, অর্থাৎ পার্মানেন্টলি যখন ফিউশনটা হবে, এবং সেটা অবশ্যই বলতে পারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে অন্তর্নিষেক, তবে বহির্নিষেকের মধ্যে আছে, সেখানে মিলন হয়। যেমন আমরা জানি ব্যাঙ বা তোমার মাছ, এদের ক্ষেত্রে বহির্নিষেক হয়, আমরা পড়বো পরে। এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তাহলে সিনগ্যামি কি? সিনগ্যামি হচ্ছে এই যে সিনগ্যামি, যে যৌন জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষ অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে, পার্মানেন্টলি তারা ফিউজড আপ হয় এবং অপত্য জীব সৃষ্টি করে, অর্থাৎ ডিপ্লয়েড অপত্য জীব সৃষ্টি করে বা ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে, তাকেই বলবো সেই জনন প্রক্রিয়া, সেই যৌন জনন প্রক্রিয়াকে বলবো সিনগ্যামি। আগেই বলেছি সিন মানে টুগেদার। এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি, এই সিনগ্যামির দেখো তিনটে ভাগ হয়। একটাকে বলে আইসোগ্যামি, একটাকে বলে অ্যান আইসোগ্যামি এবং অপর একটাকে বলে উগ্যামি। দেখো এখানে যেটা বলা আছে আইসোগ্যামি, আমি তলায় লিখেও দিয়েছি, আইসো মানে ইকুয়াল, অর্থাৎ যে দুটো, এই যে গ্যামেটের কথা বলা হচ্ছে, ধরো দুটো গ্যামেট তো পরস্পর মিলিত হবে, সেই গ্যামেট ধরো একই আকৃতির, একই আকারের, একই আয়তনের, অর্থাৎ সব দিক থেকে হুবহু এক, অর্থাৎ মিলিত গ্যামেট দ্বয় মানে বলতে পারি অঙ্গ সংস্থানগতভাবে একই প্রকার, গ্যামেটগুলি সম আকৃতি ও সম প্রকৃতি বিশিষ্ট। এদেরকে এরকম গ্যামেটের যখন মিলন হচ্ছে তখন তাকে আমরা বলছি আইসোগ্যামি। সেই প্রক্রিয়াকে অর্থাৎ ইকুয়াল গ্যামাস কথাদের মানে হচ্ছে ম্যারেজ, অর্থাৎ ইউনিয়ন অফ ইকুয়াল শেপড গ্যামেটস, এটাকে আমরা বলছি আইসোগ্যামি। কিন্তু তারা হয়তো শারীরবৃত্তভাবে ভিন্ন হতে পারে, কিন্তু আকৃতিগতভাবে এবং অবশ্যই আমরা বলতে পারি আকৃতি এবং আকারগতভাবে বা সমপ্রকৃতির হয়। এবং এই গ্যামেটগুলোকে কি বলা হয়? আইসোগ্যামেট বলা হয়। আইসোগ্যামি প্রক্রিয়ায় যে সকল গ্যামেট পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে তাদের কি বলে? আইসোগ্যামেট। তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে রাখবে, এইগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে। আইসোগ্যামি, আইসো মানে ইকুয়াল, আইসোগ্যামি, গ্যামি মানে গ্যামাস মানে বলেছি ম্যারেজ ইউনিয়ন, আর যেহেতু ইকুয়াল তাই
সেম শেপ, সেম সাইজ, সেম নেচার, এটা বলতে পারি। এবার চলে আসো অ্যানাইসোগ্যামি। তো তার আগে বলে রাখি, এই যে নিম্ন শ্রেণীর জীবদের পাওয়া যায়, উদাহরণ হচ্ছে মনোসিস্টিস এসপি। মনোসিস্টিস এসপির ক্ষেত্রে আমরা দেখবো আইসোগ্যামি মেইনলি দেখা যাচ্ছে, এছাড়া ক্লামাইডোমাসের ক্ষেত্রে দেখা যায় এই আইসোগ্যামি। এরপরে দেখো আইসোগ্যামির ক্ষেত্রে আমি কি বললাম তাহলে, যে আকার এবং আকৃতিগতভাবে এক। আমি দরকার হলে তলায় লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়, বা ওপরে এরকমভাবে লিখে দিচ্ছি, আকার ও প্রকৃতিগতভাবে, আকার ও প্রকৃতিগতভাবে এক। এরপরে দেখো আমরা যে জায়গাটা চলে যাচ্ছি সেটা হচ্ছে অ্যান আইসোগ্যামি। দেখো তলায় লেখা আছে অ্যান আইসো ইকুয়াল টু আনইকুয়াল, অসমান। এবার কোন দিক থেকে অসমান? দেখো এটা হায়ার ভার্টিব্রেটসদের ক্ষেত্রে দেখা যায়, উচ্চ শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণী এবং সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। লেখা আছে সকল প্রকার মেরুদণ্ডী প্রাণী এবং উচ্চ শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়। দেখো ঠিক এই জায়গাটা লেখা আছে, উচ্চ স্তরের অমেরুদণ্ডী প্রাণী ও প্রায় সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায় অ্যান আইসোগ্যামি, অর্থাৎ নয় আইসোগ্যামি, আনইকুয়াল। তাহলে আমরা এখানে কি বলবো, বা উইদাউট ইকুয়াল এটাকে বলতে পারি। এক্ষেত্রে মিলিত যে গ্যামেটদ্বয় এরা পরস্পর থেকে আকার এবং চলনশীলতার দিক থেকে ভিন্ন প্রকৃতির হয়। মিলিত যে গ্যামেটদ্বয়, আবার বলছি, তারা পরস্পর থেকে আকার এবং আমরা বলতে পারি চলনশীলতা, মোটিলিটির দিক থেকে সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের হয়। ওই যে আগে বলছিলাম, একটা হচ্ছে চলতে পারে শুক্রাণু যেটা ক্ষুদ্র প্রকৃতির, আর একটা হচ্ছে ডিম্বাণু যেটা বড় প্রকৃতির কিন্তু চলতে পারে না, নিশ্চল প্রকৃতির। তাহলে এইটা হচ্ছে অবশ্যই অ্যান আইসোগ্যামিক প্রকৃতি। এবং এর যে ছোট, অর্থাৎ যেটা শুক্রাণু বা পুং গ্যামেট, সেটাকে আমরা কি বলবো না, বলবো মাইক্রোগ্যামেট। আর যেটা বড় সেটাকে বলবো ম্যাক্রোগ্যামেট। ম্যাক্রো মানে হচ্ছে বড়, লার্জ, ম্যাক্রো, মেগা, এই কথাগুলো লার্জ ইঙ্গিত করতে বোঝায়। আর মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এরপরে আমরা চলে যাচ্ছি, লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ উগ্যামি। যদি ইংলিশ কথাটা লেখা যায় তাহলে একটা অদ্ভুত আমরা জিনিস দেখতে পারবো। দেখো উগ্যামির ডাবল ও আছে, তার মধ্যে ডবল ওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে একটাও বড় আর একটাও ছোট। ঠিক একইভাবে এক্ষেত্রে পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেটের আলাদা যে ভার্সানটা হয় সেটা ওই একই প্রকারের, একটা কোইন্সিডেন্টালি মিলে গেছে এখানে। দেখ কিরম বললাম, উগ্যামি ডাবল ও আছে, ফার্স্ট ওটা হচ্ছে বড় আর ছোট, তারপরেই হচ্ছে একটা ছোট। তাহলে বড়টা আমি ধরতেই পারি স্ত্রী গ্যামেট, আর ছোটটা অবশ্যই পুং গ্যামেট। তাহলে এক্ষেত্রে বলতে পারি এক্ষেত্রে মিলিত গ্যামেটদ্বয়, স্ত্রী গ্যামেটটা হচ্ছে বড় এবং নিশ্চল প্রকৃতি, এবং পুং গ্যামেটটা ক্ষুদ্র সচল প্রকৃতি। অর্থাৎ দুটি ভিন্ন ধর্মী গ্যামেট মিলিত হচ্ছে। তাহলে স্যার অ্যানাইসোগ্যামির সাথে এর পার্থক্যটা কোথায়? এর পার্থক্য অবশ্যই আছে। দেখো আগের ক্ষেত্রে আমরা দেখেছি গ্যামেটগুলির সম আকৃতি কিন্তু ভিন্ন আয়তন বিশিষ্ট হয়, এবং পরস্পরের থেকে আকার ও চলনশীলতা সব দিক থেকে কিন্তু এরা একেবারে আলাদা। সেটা হচ্ছে অ্যান আইসোগ্যামির ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে যেটা হলো, দুটি ভিন্ন ধর্মী গ্যামেট বটে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে জাস্ট পুং গ্যামেটটা ক্ষুদ্র সচল প্রকৃতি এবং স্ত্রী গ্যামেটটা বড় নিশ্চল প্রকৃতি। এখানে ওইভাবে আয়তনের দিক থেকে বা ওইভাবে হাইলাইট করা হয়নি। মানে অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে তোমরা শুধু লিখে রাখতে পারো যে এদের ক্ষেত্রে গ্যামেটটা অঙ্গ সংস্থানগতভাবে ও শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন হয়, আর ওয়্যারাস আইসোগ্যামির ক্ষেত্রে তো সব দিক থেকেই সমান, শুধু শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন। উগ্যামির ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি ক্লামাইডোমোনাস, বলবাস, পুরোগোনিয়াম, এই ধরনের নিম্ন শ্রেণীর শৈবালদের কথা উল্লেখ করতে পারি। এক্ষেত্রে পুং গ্যামেটটিকে মানে উগ্যামির ক্ষেত্রে শুক্রাণু এবং স্ত্রী গ্যামেটটিকে অবশ্যই ডিম্বাণু বলে অভিহিত করা হয়। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই যে উগ্যামি, এই উগ্যামি জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই ওই অ্যানাইসোগ্যামির সাথে গুলিয়ে ফেলার চান্স আছে। সুতরাং এইটাকে আমাদের অবশ্যই একটু ভেবে চিনতে লিখতে হবে যে কোনটা আকার আয়তনগতভাবে পৃথক, কোনটা শারীরবৃত্তগতভাবে পৃথক। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এবং লিখতে হবে। সেই প্রসঙ্গে দরকার হলে আমি লিখিয়ে দেবো, আমি দরকার হলে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামির পার্থক্য করে দেবো, সেক্ষেত্রে চিন্তা করতে হবে না।
তো আমরা দেখলাম যে যৌন জননের ক্ষেত্রে মেনলি 3 প্রকার যৌন জনন। এই তিন প্রকার যৌন জননের ক্ষেত্রে কি কি দেখলাম, মানে সিনগ্যামি 3 প্রকার। কি কি দেখলাম? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং অবশ্যই উগ্যামি। তাহলে এই যে 3 প্রকার যৌন জননের মধ্যে, এই 3 প্রকার সিনগ্যামির মধ্যে পার্থক্য আসতে পারে, তাহলে লিখে রাখো অবশ্যই। যে আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামির মধ্যে প্রধান 3টি পার্থক্য উল্লেখ করো, এবং আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে প্রধান 3টি পার্থক্য উল্লেখ করো। দেখো, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতা বিশিষ্ট, আর উগ্যামির ক্ষেত্রে হচ্ছে ভিন্ন আকৃতিটাও যুক্ত হবে। অর্থাৎ উগ্যামি আর তোমার ইয়ের ক্ষেত্রে, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা মেন পার্থক্য, ভিন্ন আকৃতি, আয়তন ও স্বভাবগতভাবে ভিন্ন দুটি জননকোষ অংশ নিচ্ছে। আর এক্ষেত্রে ভিন্ন আয়তন ও ভিন্ন চলন ক্ষমতা বিশিষ্ট দুটি গ্যামেট অংশ নিচ্ছে। অর্থাৎ সেটা সম্পূর্ণ ডিফারেন্ট স্পিসিসের হবে হচ্ছে কার ক্ষেত্রে? না, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে। আর উগ্যামির ক্ষেত্রে একই স্পিসিসের ক্ষেত্রে হতে পারে, বা ধরে রাখো মেল ফিমেলের ওরকম কোনো বালাই নেই উগ্যামির ক্ষেত্রে। এরপরে আমরা যে জায়গাটা চলে আসব সেটা হচ্ছে যৌনক্রম বা অল্টারনেট অফ জেনারেশন। দেখো, তলার দিকে দেওয়া আছে, এটা হচ্ছে যৌনক্রম। এটা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়? এটা মেনলি দেখা যায় মস মানে ব্রায়োফাইটা, তারপর ফার্ন বা টেরিডোফাইটা, যাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে অভিহিত করা হয়। মসকে আমরা জানি উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়াস প্লান্ট বলে অভিহিত করা হয়, বা কিছু নিম্ন শ্রেণীর শৈবাল দিয়েও দেখা যায়। এই যৌনক্রম ব্যাপারটা কি আমি আবার বলে রাখি, যৌনক্রম কিন্তু 2021 সালের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে যৌনক্রম বা অল্টারনেট অফ জেনারেশন, এই অল্টারনেট অফ জেনারেশনের যদি সংজ্ঞা দিতে হয় বা ডিফাইন করতে হয়, তাহলে আমরা দুটো জিনিসকে হাইলাইট করব। কি কি? হ্যাপ্লয়েড যৌন এবং ডিপ্লয়েড যৌন। এবং আমরা এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড যৌনের মধ্যে থেকে একটা জিনিস বলতে পারি যে একই জীবদেহের জীবনচক্রে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডের যে পর্যায়ক্রমিক আবর্তন, এটাকেই বলা হয় হচ্ছে যৌনক্রম বা অল্টারনেট অফ জেনারেশন। প্রশ্ন লিখবে যৌনক্রম কি বা হোয়াট ইজ অল্টারনেট অফ জেনারেশন। যৌনক্রম দেখা যায় এরূপ দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম উল্লেখ করো। যৌনক্রম দেখা যায় এরূপ দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম উল্লেখ করো। দেখো, এই প্রশ্নটায় কিন্তু একটা টুইস্ট আছে। যৌনক্রম দেখা যায় এরূপ দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম উল্লেখ করো। যদি বলা হয় উদ্ভিদ গোষ্ঠী, তবেই কিন্তু তোমরা মস বা ফার্ন বলবে। যদি বলা হয় দুটি উদ্ভিদের নাম উল্লেখ করো, তাহলে কিন্তু মস বা ফার্ন দেওয়াটা ঠিকঠাক হবে না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি উত্তরটা ঠিক হবে না, বরং তোমায় উদ্ভিদ বললে একেবারে হাইলাইট করতে হবে যে টেরিডোফাইটা গ্রুপের মধ্যে কোন উদ্ভিদটা। অর্থাৎ এটা মসের মধ্যে তুমি দিতে পারো রিক্সিয়ার কথা দিতে পারো, বা ফার্ন গাছের মধ্যে তুমি ডায়োপটেরিসের কথা দিতে পারো, যেটা এখানে দেখানো আছে, বা সেলাজিনেলা, লাইকোপোডিয়াম এই ধরনের দিতে পারো। মসের মধ্যে রিক্সিয়া বলো, অ্যান্থোসারাস বলো, ফিউনারিয়া বলো, এইসবের কথা উল্লেখ করতে পারো। অর্থাৎ সেখানে স্পেসিফিক্যালি উদ্ভিদ উল্লেখ করতে হবে। কিন্তু সাধারণত মাধ্যমিকে তোমাদের দেওয়া হয় যে কোনো দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম উল্লেখ করো, বা দেখা যায় এরকম দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম উল্লেখ করো। এই যে যৌনক্রম ব্যাপারটা বুঝতে গেলে তাহলে আমি প্রথমে যে কথাটা বললাম যে অল্টারনেট অফ জেনারেশন, এই ব্যাপারটাকে হাইলাইট করতে হবে। অর্থাৎ পর্যায়ক্রমিক আবর্তন, অর্থাৎ জীবের জীবনচক্রে একটা ধরো ড্রায়োপটেরিস উদ্ভিদ, এই যে ড্রায়োপটেরিস এটা রেণুধর উদ্ভিদ, পরিণত রেণুধর উদ্ভিদ, এর থেকে আস্তে আস্তে মডিফাইড হয়ে যেভাবে স্ট্রাকচারটা এসছে, এই পাশটা হচ্ছে পুরোপুরি লিঙ্গধর যৌন, যেটা এন বা হ্যাপ্লয়েড, আর এই পাশটা পুরোটাই হচ্ছে রেণুধর যৌন, যেটা হচ্ছে 2N বা ডিপ্লয়েড। এবার দেখো, এই যে যৌনক্রম যেখানে বলছি জীবের জীবনচক্রে রেণুধর যৌন এবং লিঙ্গধর যৌন, রেণুধর যৌনের আরেকটা নাম হচ্ছে ডিপ্লয়েড যৌন বা ডিপ্লয়েড, এই যে ডিপ্লয়েড যৌন 2N।
আর লিঙ্গধর জনুটা হচ্ছে হ্যাপ্লয়েড জনু, যেটা হচ্ছে এন। তাহলে বলতে পারো জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা হয়, সিকোয়েন্সিয়াল রোটেশন। এরপরে যেটা আমরা দেখবো, এই যে ফানের যে জনুক্রমটা ব্যাখ্যা করা হয়েছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই পার্টটা পুরোটা ডিপ্লয়েড, অর্থাৎ এটা ধরো একটা পরিণত ফান গাছের দেহ, যেটা হচ্ছে 2n হিসাবে দেখানো আছে। এই 2n থেকে আস্তে আস্তে দেখা, এই যে পাতাগুলো দেখানো আছে, পাতার যদি ডরসোভেন্ট্রাল বা ডরসাল দিকটা অর্থাৎ পৃষ্ঠীয় দিকটা, এগুলো আমাদের আশেপাশে দেখা যায় ফান গাছের ক্ষেত্রে বা টেরিডোফাইটা গ্রুপের এই ডায়োপটেরিসের ক্ষেত্রে। কি দেখা যায় না, পিছন দিকে, পাতার পিছন দিকে এরকম খয়েরি খয়েরি গোলাকার কিছু পুঞ্জীভূত মনে হবে যেন কোষসমূহ, হ্যাঁ, অনেকগুলো পুঞ্জীভূত থলির মতো অংশ, স্যাক লাইক স্ট্রাকচার। এই স্যাক লাইক স্ট্রাকচার লাল দিয়ে আমি দেখিয়েছি। পাতার পিছনে ধরো এইটা, এই হাতটা ধরো আমার গাছের পাতা, ওই ফান গাছের পাতা বা টেরিডোফাইট গ্রুপের গাছের পাতা, এর পিছনের দিকে নির্দিষ্ট সারিতে, এটা যেরকমভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে, ঠিক নির্দিষ্ট সারিতে এরকমভাবে সাজানো থাকে। এটাকে বলা হয় সোরাস। সোরাসটা কি দন্তের শয় ওকার, বয়শূন্য রায় আকার, দন্তের স, সোরাস। এই সোরাস হচ্ছে আসলে রেণুস্থলীর আগার বা রেণুস্থলীর বলতে পারি আধার। মানে এর মধ্যে স্পোরাঞ্জিয়াম বা এটাকে আমি বলবো যে স্পোরাঞ্জিয়াম, মানে এর মধ্যে প্রচুর রেণু মাতৃস্থলী থাকে প্রকৃতপক্ষে সোরাসের মধ্যে। এগুলো হচ্ছে স্যাক লাইক স্ট্রাকচার, মাইক্রোস্পোরোফিল হিসাবে দেখানো যেতে পারে। এর মধ্যে কি হয় না, প্রচুর পরিমাণে কি আছে না, রেণুস্থলী আছে। এই রেণুস্থলী দেখো এইখানে আলাদা করে দেখানো হয়েছে, এর মধ্যে এই স্ট্রাকচারটা আছে। এই স্ট্রাকচারটার মধ্যে আমরা দেখছি আবার স্পেশালি কিছু স্পোরাঞ্জিয়াম আছে। স্পোরাঞ্জিয়াম মানে রেণু মাতৃকোষ, এই মানে রেণু, এইটাই অ্যাকচুয়ালি রেণুস্থলীর মধ্যে স্পোরাঞ্জিয়াম আছে। আর এখানে কি ধারক কোষ আছে, রেণু ধারণ কোষ আছে। তোমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে পরিষ্কারভাবেই দেখবে লেখা আছে যে রেণু ধারক, অর্থাৎ এই রেণুকে ধারণ করে। আর এইগুলো হচ্ছে সোরাস, বা এটাকে আমরা রেণুপত্রের মধ্যে দেখবো, সোরাসগুলো রেণুপত্র বা সোরাস, এবং তার মধ্যে থেকে মেনলি স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হচ্ছে। এই স্পোরাঞ্জিয়াম কি করছে, রেণু মাতৃস্থলী, অর্থাৎ রেণু মাতৃস্থলী থেকে রেণু মাতৃকোষ উৎপন্ন হবে, স্পোর মাদার সেল উৎপন্ন হবে, অর্থাৎ আমরা বলতে পারলাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম প্রডিউস স্পোর মাদার সেল। এই স্পোর মাদার সেল কিন্তু ডিপ্লয়েড ইন নেচার, অর্থাৎ 2n প্রকৃতির। ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড বুঝতে হবে। এন হচ্ছে কি না, হ্যাপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড হিসেবে নির্দেশ করা হয়, অর্থাৎ একটি ক্রোমোজোমের মধ্যে যে n সংখ্যক ক্রোমোজোম, 2n সংখ্যক ক্রোমোজোম এরমভাবে দেখানো যায়। ক্রোমোজোমের মধ্যে যত সংখ্যক জিন থাকে তাকে বলা হয় জিনোম। একটি হ্যাপ্লয়েড ক্রোমোজোমের মধ্যে, একটি হ্যাপ্লয়েড ক্রোমোজোমের মধ্যে মোট জিনের যে সমষ্টি সেটাকে বলা হয় জিনোম। এই যে হ্যাপ্লয়েড যে সিরিজ বললাম, এগুলো ক্রোমোজোমের হচ্ছে সিরিজ। এখন তো বোঝাতে পারবো না, এইগুলো আরও বড় ক্লাসে গেলে বুঝবে, সেখানে ওই অ্যানিউপ্লয়েডি, ইউপ্লয়েডি এই ব্যাপারগুলো আছে। রেণু মাতৃকোষ এই ডিপ্লয়েড থেকে কি উৎপন্ন হচ্ছে, হ্যাপ্লয়েড সেল উৎপন্ন হচ্ছে, সেটা কি রেণু। এবং রেণু পরে দেখো প্রোথ্যালাস, পানের আকৃতি প্রোথ্যালাস আছে। প্রোথ্যালাস থেকে এখানে দেখো সৃষ্টি হয় অ্যানথেরিডিয়াম এবং আর্চিগোনিয়াম। অ্যানথেরিডিয়াম থেকে শুক্রাণু অর্থাৎ অ্যানথিরোজয়েড উৎপন্ন হয়, আর আর্চিগোনিয়াম থেকে উৎপন্ন হয় কি, ডিম্বাণু। এই দুটো অ্যানথিরোজয়েড বা শুক্রাণু এবং ডিম্বাণু মিলনে তৈরি হয় জাইগোট। জাইগোটের পরে শুরু হয়ে যাচ্ছে এটা 2n, আবার শুরু হয়ে যাচ্ছে রেণুধর জনু, অর্থাৎ এটা হচ্ছে স্পোরোফাইটিক জেনারেশন। আর এই দিকের পুরোটাই হচ্ছে এন, অর্থাৎ হ্যাপ্লয়েড শেপ। এই যে দুটোর পর্যায়ক্রমিক আবর্তন, একেই বলা হয় জনুক্রম।